ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজ আমি 3.5 অনুশীলনীর প্রশ্নের অঙ্ক দেখো 31 এবং 32 নাম্বার, এই দুটি অঙ্ক আজ আমি সমাধান করে দিব। গতদিন তোমাদের আমি দিয়েছিলাম 29 এবং 30, এই দুটি অঙ্কের সমাধান করে দিয়েছিলাম। আজকে দেখো 31 নাম্বার অঙ্কে এখানে কি বলে দেওয়া আছে। 31 নাম্বার আমি সরাসরি কিন্তু তোমাদের অঙ্কে চলে যাচ্ছি, এখানে বেশি কথা না বলে সরাসরি অঙ্কে চলে যাই। দেখো 31 নাম্বার অঙ্কে আমাদের বলে দেওয়া আছে 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। একেবারেই সহজ অঙ্ক। দেখো এখানে মুনাফার হার দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যা মুনাফার হার দেওয়া আছে 5%, তারপর তোমার আসল দেওয়া আছে 8,000 টাকা, সময় দেওয়া আছে 3 বছর। তাহলে সময় মানে কি এন, আসল মানে পি, আর মুনাফার হার আর, পি এন আর তিনটেই দেওয়া আছে। তাহলে আমার দরকার কি মুনাফা, মুনাফা মানে কি সরল মুনাফা আই সমান আমরা জানি পি এন আর, সরাসরি তিনটা বসাই দিলেই গুণ করলেই বের হয়ে যাবে আমাদের সরল মুনাফাটা। ঠিক একইভাবে এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা যখন বের করতে যাব, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আমাদের প্রথম একটা সূত্র আছে কি, সবৃদ্ধি মূলধন মানে সি সমান আমার দরকার কি সূত্রে পি ইন্টু 1 + r হোল টু দ্য পাওয়ার n। তাহলে পি এর মান জানা আছে, আর এর মান জানা আছে, এন এর মান জানা আছে, আমরা এখানেও পারবো। একেবারেই সহজ অঙ্ক। তোমাদের এর আগে এর চেয়েও একটু জটিল অঙ্ক করানো হয়েছে, কিন্তু এই সহজ অঙ্কটা এটা তোমরা এমনিই পারতে, তারপরেও আমি এটাকে সমাধান করে দিচ্ছি। দেখো 31 নাম্বার অঙ্ক আমরা সমাধান করি আগে। % হার মুনাফায়, তাহলে দেওয়া আছে আগে লিখি মুনাফার হার আর সমান 5%। এই পার্সেন্টকে আমরা যদি উপরে 5 নিচে 100 লিখি তাহলে % উঠে যাবে, আর 5কে 100 দ্বারা ভাগ করলে আমাদের 0.05, এটা আসলে আমাদের আর এর মান। ঠিক আছে, এরপর আর দেওয়া আছে কি আসল পি সমান 8,000 টাকা এবং সময় n সমান 3 বছর। তাহলে এই কয়েকটা জিনিস আমাদের দেওয়া আছে। এখন সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আই সমান আমরা কি জানি পি এন আর। তাহলে পি এর মান কত 8,000, এন এর মান 3, আর এর মান 0.05। এখন এই সবগুলোকে আমরা গুণ করব। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে ফেলি। দেখো 8,000 গুণন 3 গুণন 0.05 সমান 1200 টাকা। তাহলে আমাদের মুনাফা পেয়ে গেলাম 1200 টাকা। ঠিক আছে, সরল মুনাফা আমাকে বের করতে বলছে কি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটি মুনাফার মধ্যে পার্থক্য কত, এটা আমাদের এই পর্যন্ত রয়ে গেল, আর কিছুই করার দরকার নাই। ঠিক আছে, আবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফা আই সমান সি মাইনাস পি। এখানে সিটা কি, সি হলো সবৃদ্ধি মূলধন আর পি হলো অনলি মূলধন। তাহলে বৃদ্ধি সহজে মূলধন, সেই মূলধন থেকে পিটাকে বিয়োগ করলে আমাদের পাওয়া যাবে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখানে এই সি সমান আমরা কি জানি পি ইন্টু 1 + r হোল টু দ্য পাওয়ার n মাইনাস পি, তো পি রয়ে গেল। ওকে, এখন দেখো আমাদের এই পি এর মান কত 8,000 ইন্টু 1 + আর এর মান 0.05 হোল টু দ্য পাওয়ার 3 মাইনাস পি হলো 8,000। এখন দেখো 8,000 ইন্টু এখানে 1.05 তার পাওয়ার 3 মাইনাস 8,000 সমান দেখো
এই 8000কে আমরা গুণ করব 1.05কে কিউব করব। দেখো 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.05 কিউব মানে কি 3 বার গুণ। 1.05কে কিউব মানে 3 বার গুণ, ঠিক আছে। সমান সমান কত পেলাম? 1.1572625 এত, মাইনাস ওই 8000 তো 8000ই। দেখো এখানে আমার জায়গা নাই, আমি এখানে নিয়ে আসলাম। সমান সমান এই 8000কে এটা তারা গুণ করবো, তাহলে এত গুণন 8000 সমান সমান আসে 9261। এই পুরাটার মান আসে 9261 বিয়োগ 8000 সমান সমান 9261 থেকে 8000 বিয়োগ করলে এখান থেকে কত? 1 6 2 1 1261। তাহলে দেখো আমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের মুনাফা দাঁড়াইলো কত? 1261। আর সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা দাঁড়াইছে 1200। তাহলে এই দুইটা মুনাফার মধ্যে আমাদের পার্থক্য কত সেটা বের করতে বলছে বইতে। দেখো বইতে আমাকে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করো। কত সহজ হয়ে গেল। তাহলে এখন আমরা লিখি, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত? 1261 বিয়োগ 1200 টাকা সমান সমান 61 টাকা। উত্তর 61 টাকা। শেষ। তাহলে আমাদের উত্তরটাও চলে আসলো। তাহলে আমাদের কিন্তু 31 নম্বর অঙ্কটা পুরোপুরি সমাধান করা শেষ। এখন দেখো আমরা এইভাবে করলাম, তাই না? তোমরা ইচ্ছা করলে এই সি এর মানটাকে আগে বের করতে পারতা। সি এর মান আসতো কত? 9261। অনেকেই কিন্তু দেখবা এরকম করে এই পিটাকে এখানে মাইনাস করে না, সরাসরি আগে পি আই না করে মুনাফা বের না করে শুধু সববৃদ্ধি মূলধনের যে সূত্রটা, এই সূত্র অনুযায়ী তোমরা এটা বের করতে। তার মধ্যে থেকে মূলধন যেটা পি ওইটাকে বিয়োগ করে পরে করতে। আমি একবারই করে গেছি, সমস্যা নাই। আমার যেহেতু এখানে মুনাফা দরকার, আমি এই জন্য মুনাফা বের করলাম। এখানে মুনাফা দরকার, মুনাফা একবারই বের করে ফেলছি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু 31 নম্বর অঙ্কটা হয়ে গেল, একেবারেই সহজ অঙ্ক। এটা তোমরা বাসায় একবার দুইবার করলে দেখবা তোমাদের কাছে একদম পানির মতো সহজ মনে হবে। ঠিক এরপরের অঙ্কটাই আমরা আসি। দেখো এটাকে মুছে দিলাম আমি। দেখো 32 নম্বর অঙ্কে আমাদের কি বলছে, আগে প্রশ্নটাকে তোমাদের একটু বুঝিয়ে নেই, তারপর আমি বোর্ডে যাই। এখানে প্রশ্নটাকে আগে তোমাদের মনোযোগ দিয়ে বুঝতে হবে। প্রশ্নটা বুঝলে অঙ্ক সহজ হয়, কিন্তু প্রশ্ন না বুঝে অঙ্ক করলে সেই অঙ্ক কিন্তু কঠিনই থেকে যায়। যেমন দেখো, মিষ্টির উপর মূল্য সংযোজন কর ভিএটি মানে ভ্যাট X%। ভ্যাটের ইংলিশটা কী বলা হয়? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে মূল্য সংযোজন কর। তার মানে কি? এটার অর্থটা হলো, আমি আবার তোমার এখানে ভ্যাটে অর্থনীতির মধ্যে চলে যেতে হয় বা ফিনান্সের মধ্যে। সেটা কি? তোমার ভ্যাট হলো তুমি এই বইটা কিনবে, মনে করো বইটার দাম 100 টাকা, কিন্তু 100 টাকা বইয়ের দাম আছে। তুমি যখন হোটেলে খেতে যাও বা কোনো জায়গায় চাইনিজে খেতে যাও, কোনো একটা ফাস্টফুডে কোনো একটা কিছু কিনতে যাও, তখন দেখবা তোমাকে বড় বড় শপিং মলগুলোতে কিনতে গেলে একটা পণ্যের দাম লেখা আছে গায়ে 100 টাকা। তুমি যখন দাম দিতে গেলে তোমার কাছ থেকে নিয়ে নিল 104 টাকা বা 105 টাকা। বললো এটা কেন নিল? ওই টাকাটা হলো ভ্যাট, মানে ভ্যালু মানে মূল্য, তার সাথে ওই টাকাটা এই পরিমাণে করটাকে সংযোজন করে দেওয়া হলো, মানে যুক্ত করে দেওয়া হয়। তাহলে মূল্যের সাথে সংযোজন যে কর, সেই করটাকে বলা হয় মূল্য সংযোজন কর। তাহলে ওই যে টাকাটা যুক্ত করে দেওয়া হলো, ওই টাকাটা সরকারকে পেইড করতে হয়। তারা ওই কোম্পানি যেখান থেকে তুমি পণ্যটা কিনলে, তারা করবে কি? ওই টাকাটা, ওই ট্যাক্সটা সরকারকে পেইড করবে। তাহলে এটাই হলো ভ্যাটের মূল বিষয়বস্তু।
তাহলে মিষ্টির উপর যখন ভ্যাট আছে X%, মানে 100 টাকার মিষ্টি বিক্রি করলে তোমাকে X টাকা ভ্যাট দিতে হয়, এটা বলে দেওয়া হলো। একজন বিক্রেতা ভ্যাট সহ P টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? আগে এটুকু বের করি, তারপরে এখানে যা আছে ওটা পরেরটা পরে করি। দেখো, ভ্যাট সহ বিক্রয় করলো কত? তার 100 টাকা যদি পণ্যটা কেনা থাকতো, তাহলে তার সাথে আরও X টাকা ভ্যাট দিতে হয়। তাহলে ভ্যাট সহ তার মোট বিক্রয় মূল্য কত? X + 100 টাকা, তাই না? 100 যোগ, যেমন 2 টাকা যদি ভ্যাট দেয় তাহলে 100 যোগ 2 102 টাকা না? কিন্তু এখানে তার X যেহেতু আছে 100 + X টাকা তার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় X + 100 টাকা বিক্রয় করলে তাকে ভ্যাট দিতে হয় কত টাকা? শুধু X টাকা। কিন্তু বিক্রয় করছে কত টাকা? এখানে P টাকা। P টাকা বিক্রয় করলে ভ্যাট দিতে হয় কত টাকা? ওই কিক নামে করে দিলে হয়ে গেল, একেবারেই সহজ। এই জন্য আগে প্রশ্নটাকে বোঝাই নিলাম আমি। মিষ্টির ওপর আমি এত বড় মূল্য সংযোজন কর এত বড় কথাটা না লিখে শুধু ভ্যাট লিখলাম। ভ্যাট X% হাওয়ায় একশো টাকার মিষ্টির বিক্রয় মূল্য কত? 100 যোগ X টাকা, তার মানে ওই X টাকা আরও ভ্যাট দিতে হয়েছে, তাই না? এখন দেখো, এখানে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে P টাকা, তাহলে বিক্রয় মূল্য যদি এত টাকা হয় তাহলে ভ্যাট কত টাকা? X টাকা। আমার ভ্যাট বের করতে বলছে, যেটা বের করতে বলছে সেটা থাকে সবসময় ডান পাশে। এখানে আমাকে বলছে কি কত টাকা ভ্যাট দিতে হবে, আমাকে বের করতে বলছে কোনটা? ভ্যাট। তাহলে ভ্যাটটা থাকবে ডান পাশে। বিক্রয় মূল্য এত হলে ভ্যাট X, বিক্রয় মূল্য 1 হলে ভ্যাট কত? বিক্রয় মূল্য P হলে ভ্যাট কত? কত সহজ। তাহলে এখন লিখি, বিক্রয় মূল্য 100 যোগ X টাকা হলে ভ্যাট X টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ভ্যাট X নিচে 100 + X টাকা। বিক্রয় মূল্য P টাকা হলে ভ্যাট P × X / 100 + X টাকা। এটা কি P × X না লিখে আমরা PX লিখে দিলাম একবারই, নিচে 100 + X টাকা। এটি কিন্তু আমাদের একটা উত্তর। আমার বলছে কি বিক্রয় মূল্য যদি P টাকা হয় তাহলে ভ্যাট কত টাকা? তাহলে ভ্যাট এত টাকা, উত্তর হয়ে গেল আমার, শেষ। এখন দেখো, আমাকে কিন্তু এখানে 2টা প্রশ্ন বলছে। প্রশ্নবোধক চিহ্ন কয়টি আছে? 2টি। কত টাকা ভ্যাট দিতে হবে একটা প্রশ্ন। এরপর আবার আরেকটা প্রশ্ন করছে, X = 15, P = 2300 অর্থাৎ 2300 টাকা হলে ভ্যাটের পরিমাণ কত? তার মানে এখানে X আর P এর মানটা দিয়ে দেওয়া আছে। এখানে X হলো 15 আর P হলো 2300 যদি হয়, তাহলে এই অবস্থায় আমাদের এই যে ভ্যাটের পরিমাণ, এই টাকাটা কি ভ্যাট না? এই যে ভ্যাট এত টাকা, ভ্যাটটা কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে লিখি, আবার P = 15 এবং X = 2300 হলে ভ্যাট বা VAT সমান কত হবে? এখান থেকে আমরা বসাবো PX নিচে 100 + X সমান P এর মান কত? 15 × 2300 নিচে 100 + X এর মান হলো 15। এটাকে আমি এখানে জায়গা নাই, আমি যোগটাকে এখানে করি, সমান
15 দ্বারা 2300কে আমরা গুণ করে ফেলবো সরাসরি, কাটাকাটি কোনো কিছুই করার দরকার নেই, আমি গুণ করে ফেলি। 15 গুণন 2300 সমান সমান 34,500। 34,500 আর নিচে 100 আর 15 যোগ করলে কত হয়? 115। এই 34,500কে আমি ভাগ দিব 115 দ্বারা, তাহলে আমার থাকে 300। এটি অ্যান্সার। তাহলে আমার ভ্যাট কত? তাহলে আমাদের পি সমান যদি 15 এবং এক্স সমান যদি 2300 টাকা হয়, তাহলে ভ্যাট কত? ভ্যাট হলো 300 টাকা। আর প্রথমে আমাদের বলছিল পি টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ভ্যাট কত? তাহলে এই টাকা। তাহলে উত্তর আমার কয়টা? তাহলে এখানে আমার কিন্তু উত্তর লিখবো আমি 2টি। এখন কীভাবে উত্তরটা লিখবো সেটা দেখো। এখানে আমি এখন লিখি উত্তর এখানে এটা এত টাকা এবং এত টাকা এভাবেই লিখে দিতে পারি। উত্তর ভ্যাট, অথবা ভ্যাট এভাবে না লিখে, যে বইতে যেহেতু ইংলিশে লিখে দিছে, সমান সমান পি এক্স ডিভাইড বাই 100 প্লাস এক্স এবং 300। এত কি? এই জিনিসটা তো টাকা, টাকা এবং 300 টাকা, এই উত্তর। আর কিছু দরকার নেই আলাদাভাবে। তাহলে ভ্যাটের মান আমরা 2টা পেয়ে গেলাম, কারণ 2টা উত্তর তো। ভ্যাট সমান এত টাকা এবং এত টাকা, মানে যদি আমাদের সংখ্যা দেওয়া থাকে পি এবং এক্সের তাহলে এত টাকা হয়, আর সংখ্যা না দেওয়া থাকলে আমাদের সমীকরণ আকারে, অর্থাৎ এটা আমাদের কি একটা অপেক্ষক আকারে বা বীজগণিতিক রাশি আকারে আমাদের এটা পেয়ে গেলাম। তাহলে যেভাবেই পাই না কেন 2টা উত্তর আমাদের এখানে শেষ। তাহলে দেখো আমি একটু সাইড হলাম তোমাদের এটাকে করে দেওয়ার জন্য, স্ক্রিনশট মারার জন্য। আশা করি তোমরা সবাই স্ক্রিনশট মেরে ফেলেছো অথবা তুলে ফেলেছো। তোমাদের কি করলাম, এটার নিচে থেকে এখানে এসে তারপর আমি এই 2টা লাইন আমার নিচে জায়গা হয়নি, যার জন্য আমি 2টি লাইন এখানে লিখছি, উত্তরটা ওই সাইডে লিখে দিলাম। তাহলে অঙ্কটা কিন্তু এখানেই শেষ। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলোকে সমাধান করবে। এবং এই বইয়ের দেখো 32 নম্বর অঙ্ক পর্যন্ত আজকে সমাধান হয়ে গেল। এরপর 33, 34 এগুলি আছে আমাদের সৃজনশীল প্রশ্ন। এগুলো আমি এক দিনে একটা, 33 একদিনে, 34 একদিনে, 35 একদিনে। এরপরে আছে 36, 37, 38, এই 3টা অঙ্ক পারলে একদিনেই করে দেবো। একটু বড় ক্লাস হলেও একটু হয়তো বা ভিডিওটা একটু বড় হতে পারে, অথবা একদিনে শেষ করতে পারলে, না পারলে হয়তো বা 2 দিনে করে দেবো। তা যাই হোক, তোমরা আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের ক্লাসের সাথেই থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। এবং আমার এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।